পোলট্রি ফার্ম, যে মাছ মুরগি বা দেখা যায় যে গরুর খামার, সেখানে আগে থেকেই এদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে সেখান থেকেও আসলে কিছু রোগ জীবাণু ফুড চেইনও আমাদের অ্যান্টিবায়োটিক চলে আসছে। সুতরাং না চাইতেও দেখা যায় যে কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কিছু অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এবং আলটিমেটলি রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের এত পুয়ার কন্ডিশন কেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে? এটার পেছনে আসলে বেশ কিছু কারণ আছে। প্রথমত আসলে আমাদের মধ্যে সচেতনতার অভাব। দেখা যায় যে মানুষজনের মধ্যে অ্যান্টিবায়োটিক যে আসলে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা একজন এমবিবিএস ডক্টর ওনার প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া উচিত, বা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ারও যে কিছু মানে শুধু খেলেই হবে না, সেটারও যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং এটা শুধুমাত্র যখন প্রয়োজন তখনই দেওয়া উচিত, এই ব্যাপারে আমাদের সচেতনতার একটা অভাব আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক যে মানে আপনি চাইলেই পেতে পারেন, আপনি দোকানে যাবেন একটা অ্যান্টিবায়োটিক কিনে নিতে পারেন। এই জিনিসটার ব্যাপারে রেগুলেশন যদিও অনেক আগেই তৈরি হয়েছে আমাদের এখানে, যে বাংলাদেশের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কন্টেইনমেন্ট বলে একটা ন্যাশনাল পলিসি তৈরি হয়েছে, যেখানে হচ্ছে বলা হয়েছে যে আসলে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে অনেক দেখা যায় যে অনেক জায়গায় আসলে এই প্রয়োগটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। তো অনেক সময় রোগীরা দেখা যায় একটু জ্বর হলে ফার্মাসিস্টের কাছে বা যিনি ওষুধ বিক্রি করছেন তার কাছে গিয়েই হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়ে নিচ্ছে প্রয়োজন বা অপ্রয়োজনে, এবং সেটারও হচ্ছে কোর্সটা কমপ্লিট করছে না। 3 নাম্বার হচ্ছে আমাদের যে হাসপাতালগুলোতে বা সেগুলোতে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে যে রেগুলেশনটা দরকার সেই রেগুলেশনটা আসলে প্রোটোকলটা মেনটেন করা হচ্ছে না, কোনো অ্যান্টিবায়োগ্রাম মেনটেন করা হচ্ছে না, যেটা থেকে আসলে চিকিৎসকরা বুঝতে পারবেন যে কোন রোগের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমি ফার্স্ট লাইন হিসেবে প্রথমে ব্যবহার করব বা দ্বিতীয়তে ব্যবহার করব। আমাদের দেশে বিভিন্ন পোলট্রি ফার্ম, যে মাছ মুরগি বা দেখা যায় যে গরুর খামার, সেখানে আগে থেকেই এদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে সেখান থেকেও আসলে কিছু রোগ জীবাণু ফুড চেইনও আমাদের অ্যান্টিবায়োটিক চলে আসছে। সুতরাং না চাইতেও দেখা যায় যে কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কিছু অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এবং আলটিমেটলি রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। সর্বোপরি আসলে আমাদের তো হেলথ এবং স্যানিটেশনের ব্যবস্থাও যে অনেক সব ক্ষেত্রে ভালো সেরকম না। এই জন্য আমাদের যে রুটিন ইনফেকশনগুলো, যেরকম আমাদের যে খাদ্যনালীর ইনফেকশন কিংবা আপনি যদি বলে ওয়ার্ম ইনফেস্টেশন, যেগুলো হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটারবর্ন ডিজিজ মানে খাদ্য পানিবাহিত রোগ, যেগুলো দেখা যায় হয়তো যেগুলো উন্নত দেশে এগুলো অলমোস্ট নেই বললেই চলে, তো সেগুলোও আমাদের এখানে অনেক বেশি আছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে যখন একটা প্রাইমারি কেয়ার সেটিংয়ে বা একদম প্রাথমিক চিকিৎসা পর্যায়ে এই ধরনের সমস্যা নিয়ে যাচ্ছে, তখন রেজিস্টার্ড চিকিৎসকগণেরও কাছে এই সুবিধাটা নেই যে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে এটা কি ভাইরাস দিয়ে হচ্ছে নাকি কোনো ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, ওটার এগেনস্টে কি অ্যান্টিবায়োটিক কাজ করবে। সেই যে পরীক্ষা নিরীক্ষা ফ্যাসিলিটিগুলো ওইগুলো দেখা যায় জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পাওয়া যাচ্ছে না, তখন বাধ্য হয়ে তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। এই সমস্ত কারণগুলোতে আসলে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে প্রবলেমটাকে এটা আমরা ঠিক মতো মোকাবেলা করতে পারছি না আমাদের প্রপার পলিসি থাকার পরেও। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে আমাদের এই অ্যান্টিবায়োটিক বিশ্বে আবিষ্কারের একটু শুরুর ইতিহাসটা হচ্ছে এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় আসলে প্রচুর পরিমাণ যারা সৈনিক তারা যে উন্ড ইনফেকশন হতো, তারা যুদ্ধের সময় যে আহত হতেন, সে যে ঘা সেগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে প্রচুর পরিমাণ সৈনিক মারা যাচ্ছিলেন। তো এটা নিয়ে বিভিন্ন গবেষকরা গবেষণা করার চেষ্টা করছিলেন। তখন আমাদের আলেকজান্ডার ফ্লেমিং, যাকে আমরা বলি ফাদার অফ অ্যান্টিবায়োটিক, উনি খেয়াল করলেন যে স্পেসিফিক এক ধরনের ফাঙ্গাস, যে সেখান থেকে হচ্ছে পেনিসিলিন নামে একটা অ্যান্টিবায়োটিক বের হয়েছে, যে এই ফাঙ্গাস থেকে যে এক্সট্রাক্টটা বের হয় সেটা অ্যাকচুয়ালি রোগ জীবাণু ধ্বংস করে। সেটাই প্রথম অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধে এই পেনিসিলিনের জন্য হাজার হাজার সৈনিকের জীবন বেঁচেছিল। আলটিমেটলি সেখান থেকে আমাদের এতগুলো অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে যে আমরা বরঞ্চ বলতে পারি যে আলেকজান্ডার ফ্লেমিং এর জন্যই এখন পর্যন্ত মনে হয় অনেক হাজার লক্ষ কোটি মানুষের জীবন ইনফেকশন থেকে রক্ষা পেয়েছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্ষিপ্ত আকারে কোনো পরামর্শ থাকে। দর্শক মণ্ডলী, আমি এটাই বলতে চাচ্ছি যে অ্যান্টিবায়োটিক যেরকম একটা ভালো
রোগীদের ক্ষেত্রে ভালো ফলাফল আনতে পারে, সেরকম যথেচ্ছা ব্যবহার আসলে অ্যান্টিবায়োটিক অনেক বেশি ক্ষতিরও কারণ হতে পারে। এজন্য অ্যান্টিবায়োটিক অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা সেবন করবেন। অ্যান্টিবায়োটিক যেভাবে যে ডোজে যতদিন সেবন করতে বলা হয়েছে সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, এবং কখনোই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার, ওষুধের বিক্রয়ের যে ওষুধ যারা বিক্রয় করে সেই দোকানদারদের কথা শুনে ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, কারণ এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এটার ভুক্তভোগী হব আমরা এবং আপনারাই এবং আমাদের সন্তানেরা। এজন্য আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।